শুভ সকাল, আমি ঋতু। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। এখন ঘড়ির কাটায় সকাল 7:30টার মতো বাজে, আর এখন গিয়েছিলাম আমি ছাতেতে। ছাতের এই মাটি, গাছপালা, প্রকৃতি, ঠান্ডা হাওয়ার সঙ্গে সকালটা শুরু হলে মনটা অনেকটা ফ্রেশ লাগে। সারাদিনের ব্যস্ততা আর সংসারের চাপের মধ্যে থাকতে থাকতে আমি যে কখন নিজেকে হারিয়ে ফেলি সত্যিই ভেবে উঠতে পারি না। কিন্তু এই সকালবেলা যখন ঘুম থেকে উঠে ছাদে গিয়ে প্রকৃতির সাথে নিজেকে দেখি, তখন আবারও যেন ফিরে পাই। সকাল সকাল প্রত্যেক দিনই ছাদে চলে যাই। ছাদে গিয়ে বাইরের ওয়েদারটাকে উপভোগ করি। আসলে চারিপাশেই তো ইট পাথর, আর তারই মাঝখানে এই সুন্দর যদি প্রকৃতিটাকে একটু দেখতে পাই, মনের যেন ছটপটানিটা অনেকটা কাটে। যখন ঘরের মধ্যে থাকতে থাকতে শ্বাস বন্ধ হয়ে আসে, তখন এই ছাদেতে গিয়ে গাছপালার সঙ্গে সঙ্গে নিজেকে যখন হারিয়ে ফেলি, নতুন করে যেন মনে হয় প্রাণ ফিরে পেয়েছি। এই সুন্দর হাওয়ার মধ্যে গাছের কুঁড়িগুলো নড়া, পাতাগুলো হালকা হালকা নড়া, গোটা প্রকৃতির মধ্যে গাছের আলাদা একটা গন্ধ, মাটির গন্ধ, গোবরের গন্ধ, এই সবগুলো যখন নাকে আসে, অলরেডি শরীর থেকে যেন দুর্বলতা কেটে চাঙ্গা হয়ে উঠি। এই ইট পাথরের নগরে থাকতে থাকতে গ্রামের আমরা কত কিছুই না মিস করি। সেই গ্রামের সুন্দরভাবে শিশির পড়া ঘাসের মধ্যে হাঁটা, সবার সঙ্গে একটু সকালবেলা দেখা করা, এই সবগুলো বড্ড মিস করি। আসলেই যদিও আমরা এই গ্রামটাকে মিস করি, আমাদের এই শহরে যদিও একটু হালকা গ্রামের ছোঁয়া আছে, অন্যান্য শহরে তো শুধু যানবাহনের আওয়াজ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। তবে আমার এই পুরুলিয়া শহর কিন্তু খুবই সুন্দর। অনেক গ্রামের ছোঁয়া আছে। মাঝে মাঝে গরুর গাড়ি দেখতে পাওয়া, মাঝে মাঝে মানুষকে দাঁড়িয়ে গল্প করতে দেখা, বেশ ভালো লাগে। গলাটা এত পরিমাণ ব্যথা, তাই ছাদ থেকে নেমেই গরম গরম চায়ের সাথে একটু খাড়ি নিয়ে বসলাম। আর চায়ের মধ্যে এইভাবে ডুবিয়ে ডুবিয়ে খেতে কিন্তু বেশ ভালো লাগে। খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আমি বিছানা গোছাবো। আজকে সকাল সকাল বিছানা গোছাইনি, জানো। সকালবেলা আগে ইচ্ছে করছিল আমি ছাদে যাই, গিয়ে আগে নিজের মনটাকে একটু ফ্রেশ করি। তাই সকাল সকাল উঠেই আগে ছাদে গিয়েছিলাম মন ফ্রেশ করতে। ঘরের যে প্রত্যেক দিন কত কাজ থাকে, মাঝে মাঝে এই কাজ ফাজের মধ্যে না নিজেকে বড্ড বিরক্ত লাগে। আপন মানুষগুলোই যখন চোখের সামনে পর হয়ে যায়, নিজের খেলার সঙ্গীগুলোই যখন নিজেকে মারবার চেষ্টা করে, তখন সেই জায়গায় থাকতে কি আর ভালো লাগে? এই জন্যই মানুষ দায়ে পড়ে সাধু সন্ন্যাসী হয়ে যায়। এই জন্যেই মানুষ ঘর ছেড়ে পালিয়ে যায়। আসলে এই সংসারের মধ্যে যেটাই আপন ভাবি না কেন, সেটাই পর হয়ে যায়। নিজের আপন মানুষগুলো সব থেকে আগে পর হয়। তখন বেদনা কষ্ট কিন্তু বেশি পাওয়া যায়। কখনো কারো প্রতি কোনো মায়া না রাখাই ভালো। মায়া মানেই হলো শুধু কষ্ট। শুধু কর্তব্যই রেখে যাও। কর্তব্য যদি তুমি সারা জীবন করো, তাহলে তুমি শান্তিতে থাকবে, কিন্তু মায়া থাকলে কষ্ট পাবে। কাটায় 1:30টার মতো বাজে, আর এখন বসাবো ভাত। কারণ আজকে সব কিছুটাই রয়েছে, শুধুমাত্র আর কি গরম করা করেই ব্যাপার আছে। তো এখানে আছে এই যে ডিম, আমি ডিমটাকে ভাজবো। কালকের একটা ডিম আছে, ফুলকপি আলু সবজি আছে, আর রয়েছে মাংস, সেটাকে ভাজাবো, মানে ভাজা ছিল, সেটাকে গরম করব। আর হচ্ছে তোমার একটা ডিমকে ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে একটু ভাজা ভাজা করবো, বেশ ভালো লাগে খেতে। আর কালকে যেহেতু শ্বশুরবাড়ি থেকে টমেটো দিয়ে গেছে আমাদের গাছের, এই যে দেখো টমেটো, এই টমেটোকে একটুখানি ভাবছি ওই তেলের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে মাখবো। ব্যাস এই হচ্ছে দুপুরের খাবার দাবার। তো চলো ঝটাপট করে আমি ভাতটা বসিয়ে দিই। স্নান করে ঘরের কাজকর্ম করে গোপালকে তুলে দিয়েছি। আর যেহেতু আমার এখন পিরিয়ডস হয়েছে, তাই সেরকমভাবে পুজো করতে পারিনি, শুধু গোপালকে খেতেই দিই। আর এদিকে রান্নাবান্না তো মোটামুটি ছিল। আজকে একটু ইচ্ছে করছিল টমেটো ভাতে খেতে, তাই আমাদের গাছের টমেটোকে একটু ভেজে নিয়েছিলাম, সঙ্গে শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ভালো করে দলাই মলাই করে মাখলাম। এই রকমভাবে টমেটো ভাতে কখনো খেয়ে দেখো, খুব ভালো লাগে। অনেকটা মুখ ছেড়ে যায়। আমি খাবার খেতে খেতে যখন বিরক্ত এসে যায়, তখন এইভাবে টমেটোকে আমি মাখি, যাতে একটু মুখের স্বাদ বদল হয়। আর এখানে লাঞ্চ থালি নিয়ে বসে পড়েছি। ভাত, ডিমের কারি, ডিম ভাজা, টমেটো পোড়া, আর এখানে ছিল ফুলকপির সবজি আর চাটনি আর ভাত। এই হচ্ছে দুপুরে। সন্ধ্যেবেলা সেই রকমভাবে কোনো ভিডিও করা হয়নি, তো সন্ধ্যেবেলা আমি ডিনার নিয়ে বসেছি। আর এখন মুড়ি, ফুলকপি আলু আর একটা ডিম ভাজা, এই দিয়ে আজকে ডিনারটা সেরে নেব। খাওয়া দাওয়া করে তাড়াতাড়ি শুয়ে পড়বো।
যেহেতু শরীরটা ভালো না, সেই জন্য তাড়াতাড়ি শুয়ে পড়লে কি হয়, ঠান্ডাটা কম লাগে। আর ঠান্ডার জন্যই আমার শরীরটা কিন্তু এত খারাপ করছে। যে ঠান্ডা গরম পড়ছে, তার জন্য তো বেশি পরিমাণ ঠান্ডা লেগে গেছে। আর এই ঠান্ডা লাগার ধাতটা কিন্তু আমার সেই জন্ম থেকেই রয়েছে। যখন আমি প্রথম জন্মাই এত পরিমাণ ঠান্ডা ছিল, চোখগুলো জুড়ে ছিল। আর আমাকে তখন রাখতে হয়েছিল কাচের ঘরে। আমার মা বলে পুরো নাকি আমাকে এলিয়েনের মতো দেখতে হয়েছিল, এক অদ্ভুত টাইপের। সেই ঠান্ডা লাগার কারণে হয়েছিল, আর সেই ঠান্ডা লাগার আদতটা আমার কিন্তু এখনও রয়ে গেছে। খাওয়া দাওয়া কমপ্লিট হলো, আর এখন যাব শুতে। তো এই যে দেখো আমার তাঁবু টাঙানো হয়ে গেছে, তো ভাবলাম ভিডিওটা শেষ করে যাব শুতে। তো এই বেশ কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়াতে যা যা হচ্ছে সেসব দেখার পর নিজের মানুষের প্রতি বিশ্বাস সব থেকে বেশি আগে উঠে যাবে। আমরা যেখানে নিজের মা বাবাকে আপন মনে করি, সেই মা বাবাই যখন একটা সন্তানকে দূরে ঠেলে দেয় খুনের অভিযোগে, তাকে গ্রেপ্তার করানোর জন্য তার নামে কেস করে আসে, তখন তার সেখানে কিছু করবার নেই। বলা হয় একটা মায়ের কাছে তার 2 সন্তানই সমান হয়, বা হাতের 5টা আঙুলই সমান হয়। এখানে তো পুরো একদম ভুল কথা। এখানে হচ্ছে মেয়ের দিকে ঢলে গেল মা বাবা, আর ছেলেকে শুধুমাত্র মেশিনের মতো ইউজ করে গেল। আচ্ছা, এই যে ঘটনাটা ঘটবে সেটা কি পিতৃ আগে থেকে আন্দাজ করতে পেরেছিল, বা পিতৃ কিছু কি বুঝেছিল সেই জন্যই কি ও বাপের বাড়ি চলে যায়, নাকি ওর সঙ্গে ঠিক সেম অত্যাচার হয়েছিল সেই জন্য রনকে এবং রনের বাড়ির প্রত্যেককে ছেড়ে দিয়ে বাড়িতে চলে গিয়েছিল? এর ভিতরে তো গভীর একটা কোনো গন্ধ আসছেই। কিন্তু সব থেকে বড় কথা হলো, যে দিদি রাখি বাঁধে, কপালেতে ফোঁটা দিয়ে যমরাজের কাছে প্রার্থনা করে যাতে ভাইয়ের কোনো রকম কিছু না হয়, সেই দিদি যখন একজন ধারালো অস্ত্র নিয়ে তার দিকে তেড়ে যায়, সে কতটা পরিমাণ খারাপ মানুষ হতে পারে। আর সব থেকে বড় কথা, কথায় আছে চোরের মায়ের বড় গলা। এখানে কিন্তু যেহেতু দোষটা রনের দিদির ছিল, তাই সে সবার সামনে নিজেকে প্রমাণ করবার জন্য তার মা, বাবা এবং তার ঠাকুমাকে নিয়ে লাইভ করতে বসে পড়ে। কিন্তু সেদিন যখন ঘটনা ঘটে তখন শুধুমাত্র রন জিনিসটা তুলে ধরে, কারণ সে ছিল সত্যের পথে। আর সত্যের পথে ছিলই বলে তাকে কারো কাছে নিজেকে প্রমাণ করতে হবে না বলে তার কারো প্রয়োজনও পড়েনি, শুধুমাত্র সত্যটা তুলে ধরেছে। আর এখানে প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার প্রত্যেকটা মানুষের কাছে ভালো হওয়ার জন্য তার দিদি তার মাকে এবং তার ঠাকুমাকে নিয়ে বসে পড়ল। আর তার মাই বা কেমন মানুষ যে এক সন্তানকে ভালো বলছে, এক সন্তানকে খারাপ বলছে বলে মেয়ের সাথে বসে পড়লো ছেলের বদনাম করতে? তাহলে চিন্তা করো, মায়ের শিক্ষাতেই আছে কমই। যার মা এমন তার মেয়ে তো ওরকম হবেই। আর একটা কথা যেটা, সেটা হচ্ছে আমরা কিন্তু সেদিন দেখেছি যে দীপিকার হাজবেন্ড মানে রনের জামাইবাবু রনের ওপর কিন্তু অত্যাচার যথেষ্ট পরিমাণে করে, কারণ সেই দিনও রনের জামাইবাবু রনকে ধরে মারতে গিয়েছিল। আর হয়তো পিতৃর ওপরও সেমই অত্যাচার হতো, সেই জন্য পিতৃ সহ্য করতে না পেরে বাড়ি চলে যায় এবং রনের সঙ্গে সম্পর্ক নষ্ট করবার চেষ্টা করে। কিন্তু ওই যে ভাগ্যের পরিহাস, যে যাকে ভালোবাসে তাকে ছেড়ে থাকতে পারে না, তাই হয়তো পিতৃর সাথে রনের আবার সম্পর্ক জুড়ে যায়। আর সেটাতেই হয়তো তার দিদির নানান ধরনের সমস্যা হয়। আর সেই জন্যই হয়তো সে রাগে মাগে তার ভাইয়ের সাথে এই ব্যবহারটাই করেছে। আর এখন নিজেকে ভালো প্রমাণ করবার জন্য চলে এসেছে ক্যামেরার সামনে মা, বাবা, ঠাকুমা সবাইকে নিয়ে বসতে। একটা কথা বলি, পিতৃর দিদি যে এই কথাটা, রনের দিদি যে বারবার করে এই কথাটা বলছে যে আমি কিন্তু ওর কখনো খারাপ চাই না, খারাপ যদি তুমি নাই চাইতে তাহলে মিথ্যে ওকে কেস দিয়ে কেন ওর নামে পুলিশ স্টেশনে কেস করে এলে? এটা তো তোমার সব থেকে আগে ভুল। কেসও করে আসবে, ভাইকে এক সাইড থেকে দেখতেও পারবে না, আবার সোশ্যাল মিডিয়াতে এসে সিম্প্যাথি গণ করবে। তোমাদের মতো মেয়েকে আমার জানা আছে। আর প্রথম দিনই তোমার মুখ দেখে কিন্তু বোঝা গিয়েছিল তুমি যথেষ্ট ভালো মানুষ না। আর সেই জিনিসটা শুধু আমরা না, আমাদের প্রত্যেকটা কোনার কোনার মানুষ কিন্তু দেখে বুঝে গেছি। আজ তুমি লাইভে বসে 5টা নাটক করলেও আমরা কিন্তু তোমার কথা বিশ্বাস করব না, কারণ এখানে পিতৃ বারবার করে বলেছে এবার কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হব যে আমার সঙ্গে তোমরা কি অত্যাচার করেছো। তুমি কতটা নিষ্কৃষ্ট মানুষ মেয়ে ছেলে সেটা কিন্তু আমরা বুঝতে পেরে গেছি। আর যার হাজব্যান্ড ঘুষ দিয়ে ঢোকে তার আবার বড় বড় কথা। যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এতটুকু। এরপর পিতৃ কী পদক্ষেপ নিচ্ছে রন আর পিতৃ দুজনে মিলে সেটা জানতে হলে আমার চ্যানেলে চোখ রাখতে হবে আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে। ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নতুন একটি ভিডিওর সাথে।